হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি যত ক্যাডারের জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং যত সবাই স্টাফ নার্স গ্রেড 2 পদের জন্য, এই পদটার জন্য সবাই লড়াই করছো, এই রিক্রুটমেন্টে তোমরা ফর্ম ফিল আপ করবে বা এই স্টাফ নার্স হওয়ার জন্য তোমরা যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। কারণ এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে 3 বছর পর, ভ্যাকান্সি খুবই কম। তো এখানে মার্ক ডিভিশন বা মার্ক ডিস্ট্রিবিউশনের ব্যাপারটাও আগের মতো নেই। তো এই জায়গাতে এসে দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এক নম্বর হচ্ছে ইন্টারভিউটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, আর 2 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স মার্ক। কেন এক্সপিরিয়েন্স মার্ক? কারণ 3 বছর থেকে রিক্রুটমেন্ট হয়নি, সবাই কোথাও না কোথাও জব করছো, তো এক্সপিরিয়েন্স মার্ক কিন্তু প্রায় সবাই পাবে। এবার এক্সপিরিয়েন্স নিয়ে অনেক ধরনের সবার বিভিন্ন রকম জিজ্ঞাস্য, অনেক ধরনের কনফিউশন। এটা বলছে, কে কি বলছে, কনফিউশন দূর হচ্ছে না। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের সাথে শেয়ারও করো। এক্সপিরিয়েন্স রিলেটেড স্টাফ নার্স গ্রেড 2 পদে এক্সপিরিয়েন্স রিলেটেড প্রত্যেক ক্যাডারের জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক নার্সিং সবারই সলিউশন এই ভিডিও থেকে আশা করি পেয়ে যাবে। আর নার্সিং রিলেটেড বা আদার্স এডুকেশন রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে তো অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে ফলো করতে হবে। আর আশা করি যে 100% জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করব। যেটা পারবো না সেটা তোমাদেরকে জানাবো যে এটা আমার কাছে তথ্য নেই। কোনো জায়গায় ভুল হলে কারেকশন করে দিবে। এক্সপিরিয়েন্স রিলেটেড যে প্রবলেমগুলো বা যে কমন সমস্যাগুলো সবাই আমাকে জানিয়েছে কমেন্ট করে বা পার্সোনালি, বা আমি যেটা মনে করি যে যেই জিনিসটা কনফিউশন দূর করা দরকার, সেটা হচ্ছে ফার্স্টেই একটা ব্যাপার আছে কি, যে এক্সপিরিয়েন্স কাউন্ট কিভাবে হচ্ছে আর কত মার্ক আছে। 12 মান্থ যদি কমপ্লিট হয়, সেটা গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট হতে পারে। 12 মান্থের জন্য 2 নাম্বার, 24 মাসের জন্য 4 নাম্বার। এইরকম সিস্টেমে হায়েস্ট 5 বছরের জন্য 10 নাম্বার এক্সপিরিয়েন্সের জন্য তোমরা পাবে। তো এটা কমন জিনিস, এটা সবাই জানো। তারপরে যেটা আসছে, এক্সপিরিয়েন্স কাউন্ট কবে থেকে হবে? অনেকজনের কমেন্ট, কবে থেকে হবে? রেজাল্ট পাওয়ার পর থেকে, রেজাল্ট পাওয়ার পর থেকে, না রেসিপ্রোকাল পাওয়ার পর থেকে, না রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে? এটা সবার প্রশ্ন। এবার এই প্রশ্নটা আগের বার রিক্রুটমেন্টেও ছিল। আগের বার রিক্রুটমেন্টে আমরা স্টেট গভর্নমেন্ট, আদার স্টেট গভর্নমেন্ট যে হয়, বিহার বা ইউপি, উড়িষ্যা, ত্রিপুরা, এই যে স্টেটগুলোর কথা বললাম, সেখানে কিন্তু রেজাল্টের পরের এক্সপিরিয়েন্স কাউন্ট হয় না। বা সেন্ট্রালের ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট পাওয়ার পর থেকে কাউন্ট হয় না। কারণটা হচ্ছে, রেজাল্টটা একটা আলাদা বিষয় আর রেজিস্ট্রেশনটা একটা আলাদা বিষয়। রেজিস্ট্রেশন, মেডিকেল লাইনে রেজিস্ট্রেশনের গুরুত্বটাই এটা, যে রেজিস্ট্রেশন দেওয়ার অর্থ হলো আমাকে প্র্যাকটিস করার, ফিল্ডে প্র্যাকটিস করার, সে কোনো প্রাইভেট ক্লিনিক হোক, সে আমার গভর্নমেন্ট ক্লিনিক হোক, প্র্যাকটিস করার অনুমতি প্রদান। তো রেজাল্ট দিয়ে কিন্তু হয় না সাধারণত। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু আগের বছর 2022-এর রিক্রুটমেন্টে ওয়েস্ট বেঙ্গলে WBHRBর বোর্ড থেকে রেজাল্টের পর থেকেই কিন্তু যারা এক্সপিরিয়েন্স দেখিয়েছে, যে রেজাল্ট আউট যখন থেকে ওরা পাস আউট করেছে, তারপর থেকেই যখন এক্সপিরিয়েন্সটা দেখিয়েছে, সেটাতে নাম্বার কাউন্ট হয়েছে। কি বললাম? রেজাল্টের পর থেকেই কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার গতবার কাউন্ট হয়েছে। কারণটা কি? যুক্তিটা এর পিছনে কি? কারণ আমাদের যে স্টাফ নার্স গ্রেড 2 যে নোটিফিকেশনটা আছে, ওখানে লক্ষ্য করলে দেখা যাবে ওখানে কিন্তু নির্দিষ্টভাবে কোনো কিছু বলা নেই।
আগের বারও বলা ছিল না, এবারও বলা ছিল না। তবে কি এবার রেজাল্টের পর এক্সপিরিয়েন্সটা বসিয়ে তাহলে কি সেটা সেইভাবে কাউন্ট হবে? আমি বলবো যে না, এটা দু একদিন আরও থামো। তোমরা যদি পারো কেউ বোর্ড থেকে গিয়ে খোঁজ নিয়ে এসো, বা আমি কোনো মাধ্যমে খোঁজটা নেব যে যেসব ম্যাডামরা ওখানে থাকবেন, যে রেজাল্টের পর থেকে হবে না রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে হবে। এটা এখনও কনফিউশন আছে, এটা দূর হয়নি। এটা নিয়ে আমি আপডেট দিয়ে দেবো। তোমরা যদি কোনো আপডেট পেয়ে থাকো, অফিসিয়াল আপডেট, যদি বোর্ড থেকে কিছু জেনে থাকো, আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো পার্সোনালি, বা কমেন্টেও জানাতে পারো, বা আমি তো আপডেট পেলে তোমাদেরকে জানাবোই। এই প্রশ্নটা থেকে গেল যে রেজাল্টের পরে না রেজিস্ট্রেশনের পরে। তার মানে বুঝতে পারছো যে এর পিছনে যে হিস্ট্রিটা শোনালাম, সেটা আশা করি বুঝে গেছো যে অন্যান্য স্টেটে কিন্তু রেজিস্ট্রেশন পর থেকে কাউন্ট হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন পর থেকে কাউন্ট হয়। কিন্তু গতবার 2022-এ রেজাল্টের পর থেকে কাউন্ট হয়েছে। রেজাল্টের পর থেকে যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করেছে তারা ওই হিসেবে কিন্তু নাম্বার পেয়েছে। এই কনফিউশনটা এখনও দূর হয়নি, এটা দূর হবে। 2-4টা দিন আরও থামো। যদি তোমরা পারো, সব থেকে বেস্ট হয় যারা কলকাতার কাছে আছো তারা একটা বার গিয়ে বোর্ডে গিয়ে জিজ্ঞেস করলে ওনারা ক্লিয়ারলি বলে দিবেন। তারপরেরটা আসছে যারা বাইরের স্টুডেন্ট, হয়তো কর্ণাটক থেকে করেছে বা বিহার থেকে করেছে, ঝাড়খণ্ড থেকে করতে পারে। এইসব স্টুডেন্টগুলো বা ক্যান্ডিডেটগুলো যখন সেখানে নার্সিংটা কমপ্লিট করেছে, তখন তো ওই বোর্ড থেকে ওরা রেজিস্ট্রেশন পেয়েছে। তারপরে কি হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যেহেতু রেসিপ্রোকাল পেতে গেলে 6 মাসের জন্য আবার এখানকার এক্সপিরিয়েন্স লাগে, 6 মাসের এক্সপিরিয়েন্স করেছে। তাদের ক্ষেত্রে তারা যে তাদের বোর্ড থেকে রেজিস্ট্রেশনটা পেলো, তো সেই হিসেবে রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই তাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। ওয়েস্ট বেঙ্গলে রেসিপ্রোকাল পাওয়ার পর থেকে নয়, রেসিপ্রোকালটা আলাদা জিনিস। ওয়েস্ট বেঙ্গলে যে প্র্যাকটিস করবে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন পেতে গেলে 6 মাসের আলাদা একটা এক্সপিরিয়েন্স করতে হয়, সেটা বিষয় আলাদা। আর এখান থেকে রেজিস্ট্রেশন পেয়ে যাওয়া মানেই সে ছাড়পত্র পেয়ে যায়। কিন্তু এখানেও সেম লজিকটা খাটে। যদি WBNCর ক্ষেত্রে এরকম হয় যে রেজাল্টের পর থেকেই এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, তাহলে KNCরও রেজাল্টের পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, রেজিস্ট্রেশন পাওয়াটাও হবে না, তারও আগে চলে যাবে। ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো? মানে KNCর রেজিস্ট্রেশন পাওয়ার আগেও তো 2-4 মাস হলেও আগেও তো রেজাল্ট পাবলিশ হয়েছে। তাহলে সেক্ষেত্রেও এখানে যদি হয় তাহলে এখানেও হবে সেমভাবে। তো যতক্ষণ না রেজাল্টের এটা হচ্ছে, রেজাল্ট না রেজিস্ট্রেশন, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে না। কিন্তু আপাতত আমার মনে হয় যতদূর সম্ভব আগের বার রিক্রুটমেন্টগুলোতে এত সমস্যা দেখা দেয়নি। কারণটা হচ্ছে যে ক্যান্ডিডেট সংখ্যা ছিল লিমিটেড, প্রায় সবাই চাকরি পেয়ে যেত। জেনারেল ক্যাটাগরির কয়েকজন বাদ গেছে ফিমেল, কিন্তু প্রায় যেহেতু সবাই চাকরি পেয়ে যেত, এত কিছু নিয়ে কেউ কোনোদিন কোয়ারি করেনি, ওই জন্য কথাও উঠেনি। তোমরা অবশ্যই বোর্ড থেকে কনফিউশন ক্লিয়ার করে এসো এই বিষয়টা থেকে। তারপরে আরেকটা জিনিস আছে যে ব্রেক এক্সপিরিয়েন্স কি অ্যালাউ হবে, মানে ভাঙা এক্সপিরিয়েন্স। ধরে নাও তুমি একটা প্রাইভেট হসপিটালে 6 মান্থস কাজ করলে, তারপরে দেখা গেল কোনো একটা কন্ট্রাকচুয়াল গভর্নমেন্টে NUHM ধরে নিলাম, NUHM-এ তুমি এখানে 6 মান্থস করলে, 6 মাস যোগ করলে কত হয়? 12 মাস। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে নির্দিষ্ট কোনো পার্টিকুলারলি বা স্পেসিফিকভাবে বলে দেওয়া নাই নোটিফিকেশনে যে ভাঙা বা ব্রেক এই যে এক্সপিরিয়েন্সটা চলবে না, এটা কিন্তু বলা নেই। ইভেন ওখানে PDF-এ মার্জ করে 12 মাস এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্সটা 12 মাস বলেনি যে সেম জায়গা থেকে একদম একটানা এক্সপিরিয়েন্স হতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের মতো, কিন্তু এখানে কন্ডিশনটা উল্লেখ নেই। অর্থাৎ 6 মাস করে যদি তোমার 12 মাসের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি 1 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে পারবে, এখানে 2 নাম্বার পাবে।
সাপোজ এখানে আর একটু ক্লিয়ার করি। সাপোজ ধরে নাও কোনো একটা স্টুডেন্ট প্রাইভেট হসপিটালে ডিউটি করেছে 18 মাস এনইউএসএম বা সিএচও হিসেবে, এখানে ধরে নিলাম সিএচও হিসেবে কাজ করেছে এখানেও 18 মাস। তাহলে কত হয়? 18 36 মান্থ, 36 মান্থ মানে 3 বছর। এখানে 6 মার্ক সে পেয়ে যাবে, 6 মার্ক পেয়ে যাবে, কারণ তোমাকে মাস হিসেবে কাউন্ট করতে বলেছে। এক্সপিরিয়েন্সটা ওখানে বছর কিন্তু উল্লেখ নেই, দেখবা মাস হিসেবে বলেছে। তুমি যেখান থেকে নিবা, এখান থেকে প্রাইভেটে কাজ করেছো, এখান থেকে তোমাকে সার্টিফিকেটটা নিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা, যেখানে ক্লিয়ারলি মেনশন যেন করা থাকে 18 মাস। তুমি সিএচও কন্ট্রাকচুয়াল সিএচও করছো, সেখানে সেই জায়গার 18 মাসের তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটার জন্য ক্লিয়ারলি মেনশন থাকে, ডেট মেনশন করে কত গোটা মাস হলো, যেহেতু মাসের সিস্টেমে আছে। যখন সেটা যোগ করে 36 হবে, বোর্ড থেকে সেটা অ্যালাউ করবে। অ্যালাউ যদি না করে তাহলে কিন্তু একটা কোর্ট কেস বা একটা ঝামেলার জায়গা থেকেই যাচ্ছে, যেহেতু ক্লিয়ারলি মেনশন নেই। আর যতদূর খবর পেয়েছি এটাই হবে, আমার কাছে যতদূর খবর আছে এটাই হবে। সিএচএ পোস্টে কাজ করলে, অনেকজন কাজ করে সিএচএ পোস্টে। সিএচএ পোস্টে কি, এটা ফুল ফর্ম কি? কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এটা কি হয়? বিশেষ করে কি বলে, এনইউএসএম আন্ডারে হয়, এনইউএসএমের আন্ডারে হয় মিউনিসিপ্যালিটি এরিয়াতে, সিএচএ পোস্টে। তো সিএচএ পোস্টে কি এক্সপিরিয়েন্স এখানে কাউন্ট হবে? এখানে কি নাম্বার দেবে এই পোস্টে কাজ করতে গেলে? একটা জিনিস লজিকটা হবে এখানে, সিএচএ পোস্টে কাজ করতে গেলে তোমার কি শুধুমাত্র এইচএস বা মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট দেখিয়ে তুমি কি এখানে কাজটা পাও? অবশ্যই পাও না, সেখানে তোমাকে এএনএম বা জিএনএম থাকতে হয়। সিএচএ পোস্টের জন্য এএনএম বা জিএনএম থাকতে হয়। তো যেখানে তুমি তোমার কোয়ালিফিকেশন দিয়ে চাকরি করছো, যেখানে তুমি কোয়ালিফিকেশন দিয়ে কাজ করছো, কমিউনিটি হেলথের সাথে যেখানে যুক্ত আছো, পাবলিক হেলথের সাথে যেখানে যুক্ত আছো, অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। সিএচও হোক বা সিএচও হোক, এর পিছনে একটাই লজিক, তোমার কোয়ালিফিকেশন যেহেতু জিএনএম দিয়ে তোমার স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপ করছো, সেই কোয়ালিফিকেশন দিয়ে তুমি একটা কাজ করছো। কাজের ধরন অনেক ধরন হতে পারে, নার্সিংয়ে কাজের শেষ নেই, নার্সিংয়ে কাজের ধরনের অভাব নেই। তার মানে যে ওকে ইনডোরে কাজ করতে হবে সেরকম কিন্তু বিষয়টা নেই। এটা কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে গেল। তারপরে আছে অনেক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট, সাপোজ বিএসসি নার্সিং ক্যান্ডিডেট বা এমএসসি নার্সিং ক্যান্ডিডেট, পোস্ট বিএসসি হতে পারে। এদের ক্ষেত্রে কি হয়, ইনারা তো সরাসরি বিভিন্ন রকম যে নার্সিং ইনস্টিটিউট আছে, নার্সিং ইনস্টিটিউটে বা নার্সিং কলেজগুলোতে কি হয়, টিউটর পদে, সিস্টার টিউটর পদে বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর সিআই পদে ওনারা জব করেন। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ভ্যালু থাকবে বা ওখানে নাম্বার পাওয়া যাবে? 100% পাওয়া যাবে, কারণ নার্সিংয়ের সাথেই যুক্ত। নার্সিং এডুকেশনটাও নার্সিংয়েরই একটা পার্ট। সেখানে পেশেন্ট সার্ভিসের কিন্তু বা পেশেন্ট সার্ভিস বা 50 বেডেড হসপিটাল এগুলো কোনো গল্প নেই। এখানে এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স, এখানেও এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তারপরে একটা প্রশ্ন অনেকজনই মানে ফোনে বলছে বা এও আমাকে কমেন্ট করেছে যে ধরে নাও একটা কোনো হসপিটাল থেকে তুমি একটা সার্টিফিকেট
কাজ করছো সেখান থেকে তুমি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিচ্ছ, তাহলে কি সেটা ভেরিফিকেশন হবে? মানে তুমি মন গড়া কিছু একটা লিখলে তো হবে না, বলে দিলা বা একটা নিয়ে কালেকশন করে দিয়ে দিলা, সেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কি ভেরিফিকেশন হবে? অবশ্যই হবে। তুমি যা যা দিবে, মানে তোমার অ্যাপ্লিকেশন করার সময় তোমার নাম ধাম, অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, যত বিষয় তুমি উল্লেখ করবে প্রত্যেকটা বিষয় ডিপার্টমেন্টাল সিস্টেমে, ইন্টারনাল সিস্টেমে ওদের ভেরিফিকেশন হবে। এবং সেখানে অবশ্যই যে হসপিটাল থেকে তুমি এক্সপিরিয়েন্স করেছো সেখানকার যে রেজিস্টার, এমপ্লয় রেজিস্টার, সেখানে তোমার নাম, এমপ্লয় রেজিস্টার তোমার নাম, এবং HR অফিস থেকে যেন সেটা অবশ্যই ভেরিফাই করে যে তুমি এখানকার একজন স্টাফ ছিলে, এখানে এই তুমি যেই টাইম ফ্রেমটা দেবে যে এই টাইম ফ্রেম থেকে আমি কাজ করেছি, এক্সপিরিয়েন্স দেখাবে, সেটা থেকে যেন অবশ্যই ভেরিফিকেশন করে, সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। বাইরের রাজ্যের এক্সপিরিয়েন্স চলবে। ধরে নাও যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে কেউ কোনো একটা প্রাইভেট নার্সিংহোম বা একটা হসপিটাল যেখানে কাজ করে, সেখানকার এক্সপিরিয়েন্স কি চলবে? অবশ্যই চলবে, কিন্তু শর্ত একটাই, যেই তুমি নার্সিংহোম বা প্রাইভেট হসপিটাল থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবে, তার অথরিটি থাকতে হবে, তার গভর্নমেন্টের যে রেজিস্ট্রেশন থাকতে হবে, সে যে প্রক্রিয়াগুলো থাকে, যে লাইসেন্সগুলো থাকে সেগুলো থাকতে হবে। যে কেউ তো একটা যে কোনো প্যাডে লিখে দিলে হবে না, অবশ্যই বিহার গভর্নমেন্টের আন্ডারে যে থাকবে, তোমরা যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবে ওখানে হসপিটালের ডিটেলসটা, মানে মেমোটা যে থাকবে সব কিছু যেন সুন্দরভাবে লেখা থাকে। যদি কোনো হসপিটালে মানে এরকম দেয় যে হয়তো ব্ল্যাঙ্ক থাকছে, টোটাল ডিটেলসটা থাকছে না, সেটা করবা না। তোমরা একটু অথরিটিকে বলে প্রয়োজন পড়লে মডিফিকেশন করাবা, যেন টোটাল ডিটেলসটাই থাকে হসপিটালের, কত বেডের হসপিটাল, কন্ট্যাক্ট নাম্বার কি, অ্যাড্রেস কি, মানে কী কী সার্ভিস প্রোভাইড করে ওটা লেখার দরকার নেই, কিন্তু ওদের নামগুলো, ওদের লাইসেন্স নাম্বার, এগুলো যেন মেনশন থাকে, সেটা দেখে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবে। এছাড়াও যদি কারো এক্সপিরিয়েন্স রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো, সময় পেলে বলে দেবো, একটু লেটও হতে পারে। আর এর পরের ভিডিও আসবে মানে কাট আপের ভিডিও দিয়েছি, এবার ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন রকম ভিডিওগুলো আগামীতে দেবো। তোমরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের উপকার আসবে, ফেসবুকে যদি ফলো করো, আশা করি 100% কিছু না কিছু উপকার পাবে আমার কাছ থেকে।